চায়না দুয়ারি বাংলাদেশে নতুন প্রচলিত এই জাল কি? কেন এটা মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য বিপজ্জনক? আজকে কথা বলবো চায়না দুয়ারি নিয়ে। চায়না দুয়ারি জাল কি? এই জালের দুই মাথা খোলা বলে একে চায়না দুয়ারি বলা হয়। এটিকে জাল হিসেবে বর্ণনা করা হলেও মৎস্য বিজ্ঞানীরা মনে করেন যে চায়না দুয়ারি মূলত এক ধরনের মাছ ধরার ফাঁদ। এই জালের বুননের একটি গিঁট থেকে আরেকটি গিঁটের দূরত্ব খুবই কম, যে কারণে এতে মাছ একবার ঢুকলে আর বের হতে পারে না। একে চায়না জাল, ম্যাজিক জাল এবং ধলুক জাল নামেও ডাকা হয়। বাংলাদেশে মাছ ধরার জালের মেশ সাইজ অর্থাৎ জালের এক একটি গিটের দূরত্বের অনুমোদিত পরিমাপ উল্লেখ করা আছে। এই মাপটি 4.5 সেন্টিমিটার। জালের মেশ সাইজের চেয়ে কম হলে সেটি বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ। এই কারণে বাংলাদেশে কারেন্ট জাল নিষিদ্ধ, ঠিক একই কারণে চায়না দুয়ারিও নিষিদ্ধ। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মৎস্য শিকারের জন্য এই চায়না দুয়ারি জালের ব্যবহার ক্রমেই বেড়ে যাচ্ছে, যা নিষিদ্ধ কারেন্ট জালের মতো মিহি ও হালকা, এবং এই জাল একেবারে সূক্ষ্মভাবে মাছ ধরতে সক্ষম। জেলেদের অনেকেই এই জাল ব্যবহার করে খুশি, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন যে এই জাল মাছসহ জলজ জীববৈচিত্র্যের জন্য কারেন্ট জালের চাইতেও ভয়ঙ্কর ও ক্ষতিকর। শুরুর দিক মূলত পদ্মা নদীর তীর ধরে এই জালের ব্যবহার হলেও এখন সারা দেশেই, বিশেষত বড় নদীর ধারে চায়না দুয়ারির জাল ব্যবহার ক্রমেই বেড়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে একটি ফাঁক থেকে যাচ্ছে যে বাংলাদেশের নিষিদ্ধ জালের তালিকায় চায়না দুয়ারির নাম উল্লেখ নেই, যদিও আইনের ব্যাখ্যা অনুযায়ী এটি নিষিদ্ধ। সেই সুযোগটি অনেক জেলে নিচ্ছে। নাম চায়না দুয়ারি বলা হলেও এই জাল উৎপাদিত হচ্ছে বাংলাদেশেই, অর্থাৎ এখানে তিনটি মহল কাজ করতেছে: উৎপাদক এবং ক্রেতা এবং মাঝখানের একজন মধ্যস্থতাকারী। সে অবশ্যই আপনারা বুঝে নেবেন। কারেন্ট জালের সাথে চায়না দুয়ারির সম্পর্ক কি? চায়না দুয়ারির জালের কারণে নদীতে মাছের বিচরণ কঠিন হয়ে গেছে, আর সেক্ষেত্রে কারেন্ট জালের চাইতেও বিপজ্জনক চায়না দুয়ারি। দুটি জালের মধ্যে সাদৃশ্য যেমন আছে, তেমনই কিছু পার্থক্যও আছে। যেমন কারেন্ট জাল নদীর মাঝখানে আড়াআড়ি পাতা হয়, কিন্তু চায়না দুয়ারি নদীর কম গভীর অংশে পাতা হয়। দুটি জাল হালকা ও মিহি বুননের হলেও চায়না দুয়ারি ছোট ফাঁস বিশিষ্ট, যা কপাটের মতো কাজ করে। এতে মাছ সহ যে কোনো জলজ প্রাণী একবার ঢুকে পড়লে জালের মুখ বন্ধ হয়ে যায়। এইবার কথা বলবো কেন বিপজ্জনক এই জাল। যেহেতু এই জালে একবার ধরা পড়লে আর বের হতে পারে না, তাই অনেক বিপন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী মারা পড়ে, যেগুলো আর ওই সব প্রাণীর বংশ বৃদ্ধিতে কোনো ভূমিকা পালন করতে পারে না। বিশেষজ্ঞরা মনে করেন এই কারণে জলজ বৈচিত্র্য নষ্ট হবার আশঙ্কা রয়েছে। যে প্রক্রিয়ায় চায়না দুয়ারি দিয়ে মাছ ধরা হয়, তার কারণে অর্থনৈতিক ও পরিবেশগত দুই ধরনের ক্ষতি হয়। নদীতে চায়না দুয়ারি জাল একবার পাতা হলে তাতে মাছ, মাছের বাচ্চা বা পোনা, এমনকি মাছের ডিমও উঠে আসে। আর যত মাছ ধরা পড়ে তার সবই টার্গেটেড মাছ নয়। বাজারে চাহিদা নেই এমন অনেক মাছ ধরা পড়ে, সেগুলো জেলেরা ফেলে দেয়, কিন্তু সেগুলো বেশিরভাগ সময় আর বাঁচে না। এর মানে হচ্ছে এই মাছগুলো আর বংশবৃদ্ধি করতে পারে না। এর মধ্যে হয়তো অনেক মাছ আছে যা বিপন্ন প্রজাতির। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের গত কয়েক শতকে 100-রও বেশি প্রজাতির মাছ বাজার থেকে প্রায় নেই হয়ে গেছে। বাংলাদেশের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে জন্মানো প্রতিটি মাছকে একবার ডিম ছাড়া ও বাচ্চা ফুটানোর সুযোগ দিতে হবে। তার আগে মাছের পোনা ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। মৎস্য বিভাগের কর্মকর্তা অলোক সাহা জানান যে বিভিন্ন সময়ে জেলেদের এই জাল ব্যবহারে ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়, তবে তার সত্ত্বেও অনেকেই নিয়ম মানতে চায় না। দেশের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও মাঝে মধ্যে কারেন্ট জালের সাথে চায়না দুয়ারি জাল আটক করে ধ্বংস করা হলেও এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে। দেশীয় মৎস্য সম্পদের সংরক্ষণ খুবই জরুরি।
আর এখন যে জরিপটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব, সেটা শুনলে হয়তো অনেকের মাথা নষ্ট হয়ে যাবে। কারণ এখন বর্তমান যে কয়টা প্রজাতির মাছ আছে, হয়তো এই চায়না দুয়ারি জাল থাকলে ভবিষ্যতে এগুলো আর আপনারা বাজারে দেখতে পারবেন না। মৎস্য বাংলাদেশের জাতীয় সম্পদ। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও অর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। এই মুহূর্তে বাংলাদেশের 118 প্রজাতির দেশীয় মাছ বিপন্ন অবস্থায় রয়েছে। IUCN বাংলাদেশের বিপন্ন প্রাণীর তালিকা করার জন্য 2টি জরিপ চালিয়েছে। 2000 সালের প্রথম জরিপে 54 প্রজাতির মাছ বিলুপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এরপর 2015 সালে সর্বশেষ জরিপে তাতে আরও 64 প্রজাতির মাছ যুক্ত হয়। বর্তমান অবস্থা আরও নাজুক বলে ধারণা করা হচ্ছে। দিন দিন হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির মাছ। বাংলাদেশে খাদ্যপ্রাপ্ত খনিজ আমিষের প্রায় 60% যোগান দেয় মাছ। দেশের মোট জনগোষ্ঠীর 11% অধিক এই সেক্টরের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত থেকে জীবন জীবিকা নির্বাহ করছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা 2018 প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্য আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় ও মৎস্য চাষে পঞ্চম। এখন এই হিসাবটা আপনারা একটু মাথায় নেবেন, নিয়ে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এটা অনেকের জানা জরুরি। কারণ আমাদের দেশে এই জালের জন্য আমাদের মৎস্য সম্পদ কোন দিকে যাচ্ছে সেটা ধারণার বাহিরে। অর্থাৎ কিছু বছর পরে হয়তো আপনি যে মাছটা এখন দেখতেছেন এই মাছটা আর বাজারে পাবেন না, সেটা বিলুপ্ত হয়ে যাবে। এবং চায়না জাল এতই ভয়ঙ্কর যা আসলে ধারণার বাহিরে। এই লাগামহীন চায়না দুয়ারির এবং কারেন্ট জালের প্রতিকার কোথায়? যদিও ভ্রাম্যমাণ আদালত তাদের অভিযান চালিয়েই যাচ্ছে, তারপরেও থামানো যাচ্ছে না এই চায়না দুয়ারির উৎপাদন। আমি বলবো অবশ্যই সরকারকে এই বিষয়ে কঠোর হতে হবে এবং এই জালকে অবশ্যই ধ্বংস করতে হবে। না হলে দেশের মৎস্য সম্পদ এবং পরিবেশ খুব দ্রুতই ধ্বংস হতে যাচ্ছে। আমরা অপেক্ষায় থাকলাম। তারপরেও আমরা চেষ্টা করব আমাদের নিজ নিজ জায়গা থেকে এই অসাধু ব্যবসায়ী এবং এই যে যারা দেশের ক্ষতি করতেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, এবং আপনাদের এলাকার জেলেদের ভালোভাবে বোঝাবেন যে আসলে এই জাল ব্যবহারে আমাদের কী ক্ষতি হচ্ছে, এই ক্ষতি আমাদের হচ্ছে না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হচ্ছে, এই বিষয়টা অবশ্যই তাদের ভালো করে বোঝাতে হবে। অনেক আগে বাংলাদেশে এক সময় স্যানিটারি ল্যাট্রিন ছিলই না, খোলা জায়গাতে বেশি টয়লেট করতো, সেটা কিন্তু এখন আর করে না। এখন মানুষ অনেকটাই সচেতন। অর্থাৎ আমি মনে করি আগে যেরকম বায়োস্কোপের মাধ্যমে বিভিন্ন জায়গায় মানুষ সচেতন করা হয়েছে যেসব বিষয়গুলো নিয়ে, আমি মনে করি এখন বর্তমান এই চায়না জাল নিয়ে অবশ্যই জেলেদেরকে ডেকে তাদেরকে সচেতন করা উচিত এবং তাদের চায়না জাল ব্যবহারে অবশ্যই অনুৎসাহিত করা এবং তাদের কর্মস্থল গড়ে দেয়া বা অন্য কোনো পদক্ষেপ নেওয়া। তারা মাছ ধরবে, কিন্তু এই নিষিদ্ধ জালগুলো ছাড়া অনেক জাল আছে, অনেকভাবে মাছ ধরা যায়। তো যাই হোক, অবশ্যই এই প্রতিবেদনটি তৈরি করার মধ্যে অনেকটা ভুল হতে পারে, তবে যে তথ্যগুলো দেয়া আছে এই তথ্যের উপরে বেস করে আমি মূলত এই ভিডিওটা তৈরি করলাম। তো যাই হোক, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, নিজে ভালো চাইলে, নিজের দেশের ভালো চাইলে এবং মৎস্য সম্পদের উন্নয়ন চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।